আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা। অনেক দিন পর বিশ্বের যেখান থেকেই কান পেতেছেন এই মুহূর্তে আমার সঙ্গে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় খান রয়েছি আপনাদের সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় চ্যানেল ধর্মীয় ধর্ম। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যেই অনেক রাজনৈতিক মোড় আসলে পাল্টে গিয়েছে এবং ডক্টর ইউনূস পালানোর চেষ্টা করছে দেশ থেকে। একই সাথে সমন্বয়করা মার খাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং সেই সাথে আপনাদেরকে খুবই একটি হট নিউজ আসলে দেওয়ার জন্য এই মুহূর্তে চলে আসলাম। সেটা হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলাটি ছিল, যেটা শেখ হাসিনার আমলের সময় আসলে তার বিরুদ্ধে যে মামলাটি ছিল, আর সেটা একেবারেই সত্য এবং অথেন্টিক একটি মামলা ছিল। শ্রম এবং যে আপিল যে মামলাটি ছিল, সেই শ্রমের যে মামলাটি ছিল, সে শ্রমিকদের সাথে যে প্রতারণা করেছিল, তাদের বেতন মেরে দিয়েছিল, সেই মামলা এবং কর ফাঁকির যে আসলে মামলা ছিল, এই দুটি মামলায় সে নিজে যখন আসলে ক্ষমতাটি দখল করে অবৈধভাবে, তখন সে নিজেই আসলে তার এই যে মামলা সেটাকে স্থগিত করে দিয়েছিল। এইটা আবারও চালু হয়েছে এবং তার বিরুদ্ধে যেই রায়টি ছিল সেটাকে বাতিল করা হয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে যে সাজা ছিল, সেই সাজা যে স্থগিত করা হয়েছে, সেই স্থগিত করার যে অবস্থাটা সেটাকে আসলে বাতিল করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিডিবি দেখে আমি আসলে দেখাচ্ছি। আপনারা ডান পাশে যদি লক্ষ্য করেন, এই যে আমি যেখানে মার্ক করেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসিডিবি 19 মার্চ 2025। বিষয়টি একেবারেই সহজ এবং স্পষ্ট। সেটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে, যেই আমরা নিউজ প্ল্যাটটি আসলে দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা বাম পাশে লক্ষ্য করছেন, ডক্টর ইউনূসের সাজা স্থগিতের আদেশ বাতিল। অর্থাৎ যেহেতু হাইকোর্ট থেকে আসলে এই সাজা স্থগিতের যে আদেশ সেটাকে বাতিল করা হয়েছে, তার মানে সে সাজাপ্রাপ্ত আসামি এবং তাকে কারাগারে প্রেরণ করা হবে। সুতরাং ডক্টর ইউনূস যদি আসলে দেশ থেকে পালানোর চেষ্টা করে ভিক্ষুকের বেশে, যেমনটা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন, এই অবস্থাতে যদি আসলে সে পালানোর চেষ্টা করে, কোনোভাবেই সে কিন্তু পালাতে পারবে না, কারণ তাকে কারাগারে পাঠানো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তার বিরুদ্ধে যেই মামলাটি ছিল সেটা আবারও সচল হয়েছে। একই সাথে আপনাদেরকে আরও একটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সেনাবাহিনী বেশ কয়েকদিন আগেই সেনাপ্রধান বিশেষ করে ওয়াকারুজ্জামান, সে আসলে একটি বক্তব্য দিয়েছিল এবং সেই বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে বলেছিল যে দেশের যে অবস্থা সেটাকে আপনারা যদি বেহাল করেন, যদি খারাপ করেন, সেই ক্ষেত্রে আমরা আসলে অ্যাকশন নিব। অর্থাৎ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এবং ইউনূসকে কারাগারে পাঠাবে। এটি আসলে এখন পর্যন্ত আমাদের কাছে আইডিয়া হচ্ছে এবং রাজনৈতিক যে পটভূমি যেটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের জায়গা থেকে এটা আসলে খুবই সহজভাবে অনুমেয়। চলুন আমরা সেনাপ্রধানের সেই বক্তব্যের কিছু অংশ একটু শুনে নেওয়ার চেষ্টা করি। কে ডিসিপ্লিন থাকতে দেন। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। আপনারা শুনেছেন যে সেনাপ্রধান স্পষ্টভাবে এই বিষয়টিকে ক্লিয়ার করেছিলেন যে আপনারা যদি অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করেন তাহলে আপনারা কোনোভাবে শান্তিতে থাকতে পারবেন না। হ্যাঁ, এটা দুইটা ভাইব রয়েছে। একটি হচ্ছে যে দেশের যে অবস্থা সেটাকে অস্থিতিশীল করা বা অরাজক একটি পরিস্থিতি তৈরি করে, সেজন্য আসলে তারা নিজেরা দায়ী থাকবে এবং নিজেরা অশান্তিতে থাকবে। আরেকটি হচ্ছে সেনাপ্রধান নিজে সেই দায়িত্বটা নেবেন এবং সবাইকে আসলে কন্ট্রোল বা হ্যান্ডেল করবেন। একই সাথে ডক্টর ইউনূসকে কারাগারে পাঠাবেন। তো আমরা আসলে দেখতে পাচ্ছি তুলসী গ্যাবার্টের সাথে যে ইন্ডিয়াতে যে সাক্ষাৎকার বা কথাবার্তা হয়েছে, সেখান থেকে একটি বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলে আমরা মনে করছি। তুলসী গ্যাবার্ট যেভাবে আসলে বিষয়টাকে ফুটিয়ে উঠিয়েছেন সবার সামনে, শুধুমাত্র দেখেন মার্কিন গোয়েন্দা প্রধানের মতো একজন ব্যক্তি, যে কিনা বিশ্বের অনেকগুলো দেশকে আসলে নজরে রাখেন, সেই ব্যক্তি নিশ্চয়ই ভারতের কথা শুনে এ ধরনের কথাবার্তা বলবে না। নিশ্চয়ই তার নিজের অবজারভেশন এবং বাংলাদেশের পরিস্থিতি কি সেটা একটু নিউজের দিকে তাকালেই দেখা যায়। যদিও নিউজের মধ্যে আসলে 10% শুধুমাত্র আসে, সেটার কারণটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের নিউজ পত্রিকা যেগুলো রয়েছে সবগুলোই আসলে এই দখলদার মোহাম্মদ ইউনূস কিন্তু আসলে কন্ট্রোল করছে। সুতরাং সেই জায়গা থেকে খুব কম সংখ্যক নিউজই আসলে প্রচার করা হচ্ছে যেগুলো ইউনূসের বিরুদ্ধে যায়। আর এছাড়া ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই দেখা যায় চারদিকে কিভাবে দেশের মানুষের যে নিরাপত্তাহীনতা, চারদিকে চুরি এবং ছিনতাই, ডাকাতি, একই সাথে ধর্ষণ যেভাবে আসলে বেড়েছে। সুতরাং দেশের যে পরিস্থিতি সেটা বুঝতে হলে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সবকিছু মিলিয়ে আসলে ইউনূসকে অবজারভেশন রেখেছে এবং ইউনূসকে কিভাবে আবারও কারাগারে পাঠানো যায় এবং বাংলাদেশের যে অপ্রীতিকর অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে সেটাকে কিভাবে শান্ত বা নর্মালাইজ করা যায়, সে ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই তারা
আসলে ভাবছেন। একই সাথে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি। সেই জায়গা থেকে তার রিকোয়েস্ট যদি উনি করে থাকেন তাহলে সেই রিকোয়েস্টও আসলে কোনোভাবে উনি ফেলবেন না, সেটাও খুব সহজভাবে অনুমেয়। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে এখান থেকে আরেকটুখানি বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। একই সাথে আরও একটি নিউজ রয়েছে, আমি সেটা সম্ভব হলে এখানে অ্যাটাচ করে দেবো। সেটা হচ্ছে যে বিএনপির যে রুহুল কবির রিজভী রয়েছেন, সেই রিজভী কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চায় সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে আপনারা জানেন যে নাহিদ ইসলাম আসলে মার খেয়েছে, সবাই দেখেছেন ভিডিওটা। একই সাথে হাসনাত আবদুল্লাহ মার খেয়েছে। অর্থাৎ সমন্বয়করা বাইরে বের হলেই হচ্ছে যে মার, এটা আর কোনো মাফ নেই। আর আপনারা দেখতেই পেয়েছেন আজকে সারাদিন যেটা হয়েছে যে শুক্রবারে জুমার নামাজ পড়ার পর তারা তৌহিদি জনতা সেটা বের হয়েছিল আর আওয়ামী লীগকে তারা নিষিদ্ধকরণের জন্য আহ্বান করেছে এবং সেটার জন্য মূলত উস্কানি দাতা হিসেবে সার্জিস আলম, একই সাথে নাহিদ ইসলাম তারা আসলে কাজ করছে যে আওয়ামী লীগকে কীভাবে আসলে ব্যান করা যায়। আওয়ামী লীগকে তো কোনোভাবে ব্যান করা যাবে না। এবং ডক্টর ইউনূস যেই সাক্ষাৎকার যেটা দিচ্ছে সেই সাক্ষাৎকারে বলেছে যে আওয়ামী লীগকে আসলে আমরা ব্যান করতে চাই না। একই সাথে রুহুল কবির রিজভী যেটা বলেছে যে আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দিব না, এটা আমরা কখনো বলি না। অর্থাৎ রুহুল কবির রিজভী, ইনফ্যাক্ট বিএনপির কোনো আপত্তি নেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে। কিন্তু সার্জিস আলম এই মানে অপদার্থটা কি বলেছে চলুন আমরা একটু শুনি। সে বলছে যে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, এরপর নির্বাচন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তার মনের মাধুরী মিশিয়ে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। চলুন আমরা একটু সেটা শোনার চেষ্টা করি। বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? আপনারা শুনতেই পেলেন, এই অপদার্থ টুকাই সমন্বয়ক সার্জিস আলম বলল যে শেখ হাসিনার ফাঁসি দিতে হবে বা শেখ হাসিনার বিচার করতে হবে, তারপরে আসলে নির্বাচন হবে। এখন সেটা তো মামার বাড়ি কলা না। 7 মাস কেন, 7-20 বছরের পরেও হচ্ছে যে শেখ হাসিনাকে তোমরা বিচার করতে পারবে না, বরং আর কয়েকটা দিন মাত্র অপেক্ষা করো বাবা। কিছু দিন পরেই বুঝতে পারবা বিচার কার হয় এবং কে কোথায় থাকে। শেখ হাসিনা এখনো বহাল তবিয়তে একজন প্রধানমন্ত্রীর মর্যাদাতেই ভারতে অবস্থান করছে, আর তোমরা এখন প্যাদানি কাচ্ছ, বাইরে বের হলেই মায়ের। সেনাবাহিনীর কুলে চড়ে এতদিন পর্যন্ত তোমরা ঘুরে বেড়াইছো, সেনাবাহিনীর কাঁধে চড়ে এতদিন পর্যন্ত বাইরে গেছো, ঘুরে আবার বাসায় চলে আসছো, কিন্তু এখন সেনাবাহিনীও তোমাদেরকে রক্ষা করবে না। কারণ তারাও বুঝে গেছে, সবাই আসলে বুঝতে পারছে, দেশের প্রত্যেকটা নাগরিক বুঝতে পেরেছে যে তোমরা হচ্ছে বড় ধরনের চিটার, তোমরা হচ্ছে দেশ ধ্বংসকারী রাজাকার, পাকিস্তানিদের প্যাথাত্তা। এবার চলুন দর্শক এবং শ্রোতা, আমরা এই মিথ্যাবাদীর কথা শুনি এবং একজন নাগরিকের আসলে বক্তব্য শুনি। এখানে ডক্টর খবিসকে আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে এবং শুনি আসলে সে কি বলে। মানুষের আস্থা আছে কিনা আমাদের উপরে, এটাই হলো বড় কথা। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে বিপুল পরিমাণে। সে কত বড় মিথ্যাবাদী চিন্তা করেন, দেশের মানুষ নাকি তার উপর নাকি আস্থা রেখেছে, তাকে খুব বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি, তার উপর প্রচুর আস্থা রয়েছে। এটা আসলে সে বোঝানোর চেষ্টা করছে সাংবাদিকদেরকে। আদৌ কি রয়েছে? আপনি এই মুহূর্তে জরিপ করেন, দেখেন জরিপটা আসলে কোথায় যায়। চলুন আমরা একজন মহিলার আসলে বক্তব্য একটু শুনে নেই যে কতটুকু আস্থা রয়েছে তাদের। সরকার আমাদের রাষ্ট্র নারী বান্ধব না, রাস্তা ঘাটে এমনকি ঘরেও। তাহলে আমরা কি করবো? আমরা কি কোথায় যাব? এ দেশ কি আর আমাদের জন্য না? এ দেশে কি আমাদের বসবাসের উপযোগী হবে না? শুধু ধর্ষকদেরই না, সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতেও কিন্তু বর্তমান সরকার ব্যর্থ। আপনারা দেখেছেন একজন মহিলা, উনি বলছেন যে কমপ্লিটলি আসলে ওনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চারপাশে যেভাবে ধর্ষণ বেড়েছে, প্রত্যেকটা নাগরিক আসলে দুশ্চিন্তা রয়েছে। প্রত্যেকটা মানুষ এখন আতঙ্কিত যে কখন তাকে ছিনতাইকারী অ্যাটাক করবে, কখন তার বাসায় চুরি হবে। এই আতঙ্কে দিন পার করছে, সময় গুনছে প্রত্যেকটা মানুষ। তাহলে কিভাবে এই ডক্টর ইউনূস বলল যে আমাদের উপর দেশের জনগণের আস্থা রয়েছে? এটা কোথায়? এই আস্থাটা আসলে কারা রেখেছে? এটা কমপ্লিটলি একটা মিথ্যা কথা। এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আরেক গার্বেজ, আপনারা জানেন, তাকে নিয়ে আমি বেশ কয়েকবার কথাবার্তা বলেছি এবং
এটা হচ্ছে আরেকটা মিথ্যাবাদী। সে বলছে যে আইন শৃঙ্খলা স্বাভাবিক করবে, আইনকে অ্যাক্টিভ করবে, পুলিশকে অ্যাক্টিভ করবে, ইত্যাদি ইত্যাদি বলে মানুষজনকে আসলে ভুলভাল বোঝাচ্ছে। কিন্তু আলটিমেটলি আসলে কিছুই না। দেশের অবস্থা দিন দিন আরও বেশি খারাপ হচ্ছে। একেবারে 100% ব্যর্থতার পরিচয় দিয়েছে ইউনূস গং, একই সাথে এই উপদেষ্টা মণ্ডলী যতগুলো রয়েছে সবগুলাই। বিশেষ করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তার তো কোনো লাজ সম্মান, লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই, আসলে তার কিচ্ছু নাই। কারণ চারপাশে যেভাবে আসলে কোন খারাপই হচ্ছে, সে বলছে যে আমরা সেটাকে কন্ট্রোল করতেছি, আর ডক্টর ইউনূস বলছে যে কোথাও কোনো নাকি আইন শৃঙ্খলার অবনতি হয় নাই। তো তাদের এই চালাকি সাধারণ মানুষজন বুঝে গেছে। তারা ক্ষমতাকে আঁকড়ে ধরে এক একজন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছে। তারা নিজেদের পকেট ভারী করছে এবং দেশের জনগণের জানমালের ক্ষতি সাধন করছে, অনিরাপদ রেখেছে প্রত্যেকটা নাগরিককে। এগুলো আসলে মানুষজন এখন বুঝতে পেরেছে। দ্যাটস ওয়াই আসলে সব দিক থেকেই, চারপাশ থেকে মানুষের আওয়াজ শুধুমাত্র একটাই, এই অবৈধ দখলদার কবে যাবে, বাংলাদেশ কবে শান্ত হবে, প্রত্যেকেরই একটাই দাবি। তবে ডক্টর ইউনূস কোনোভাবেই পালাতে পারবে না। এই ভেসেও যদি আসলে সে পালানোর চেষ্টা করে, তারপরে সে পালাতে পারবে না। কারণ আপনাদেরকে আমি দেখিয়েছি প্রথমেই যে তার বিরুদ্ধে যে সাজা স্থগিত করা হয়েছিল সেটাকে আবারও বাতিল করে দিয়েছে হাইকোর্ট। সুতরাং তাকে অতি শীঘ্রই আসলে কারাগারে যেতে হবে। জাস্ট অল্প কিছু সময় অপেক্ষা করুন, খুব শীঘ্রই খুবই ভালো এবং সুসংবাদ শুনতে পাবেন। আপনারা কোনোভাবে হতাশ হবেন না, সবাই মনোবল রাখুন, সবাই খুব দৃঢ়ভাবে প্রত্যয়ের সাথে আপনারা সবাই বলিষ্ঠ কণ্ঠে নিজেদের কণ্ঠস্বরকে রাইজ করুন। বিজয় আওয়ামী লীগের সুনিশ্চিত, একেবারেই নিকটে, আমরা একেবারেই নিকটে। এতক্ষণ যারা আপনারা সঙ্গে ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।